বন্ধুরা, এই কাহিনীটি হলো একটি যোদ্ধার জীবন কাহিনী, যেটা আপনার নিজের জীবনকে দেখার একটি নতুন দৃষ্টিকোণ তৈরি করবে। আর যদি আপনি এই কাহিনীটি থেকে পাওয়া শিক্ষাটি বুঝে নেন, তাহলে আপনার সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে। একদিন স্যাম নামের এক যুবকের খুবই খারাপ একটি স্বপ্ন আসে, যেখানে সে প্রত্যেক দিনের মতো নিজের গুরুর আশ্রমে তলোয়ারবাজির খুবই কঠিন চালকে অভ্যাস করছিল। তার অভ্যাস খুবই ভালোই চলছিল, কিন্তু যখনই সে একটি উঁচু লাফ দিয়ে মাটিতে পা রাখে, তখনই তার একটি পা ভেঙে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যায়। তার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু একটি রহস্যময় ব্যক্তি খুবই শান্তিতে ওই টুকরোগুলিকে এক জায়গায় জড়ো করতে থাকে, যিনি ধূসর রঙের জুতো পরেছিলেন। স্যাম ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। ওই সময় রাত্রের শেষ প্রহর চলছিল। এরপর সে নিজেকে শান্ত করার জন্য বাইরে হাঁটাচলা করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ হাঁটাচলা করার পর সে একটি পুরনো ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপর সে ওই ঘরের সামনেই বসে পড়ে। ঠিক তখনই এক বৃদ্ধ ব্যক্তি ওই ঘর থেকে বাইরে বের হয়, যিনি সম্পূর্ণ ওই একই ধরনের জুতো পরেছিলেন যেমনটা স্যাম নিজের স্বপ্নে দেখেছিল। স্যাম তাকে বলে যে, তোমার পায়ে কেন আলাদা আলাদা জুতো রয়েছে? তখন তার উত্তরে ওই ব্যক্তিটি বলেন যে, এর মধ্যে একটি জুতো নতুন আর একটি পুরনো। এরপর স্যাম সেখান থেকে উঠে যেতে শুরু করে, আর ওই ব্যক্তি সেখানেই বসে পড়ে। কিন্তু যখন পরের মুহূর্তেই স্যাম ওই ব্যক্তিকে পিছনে ঘুরে দেখে, তখন ওই ব্যক্তি ওই ঘরের ছাদে পৌঁছে গিয়েছিলেন, যেটা ছিল খুবই আশ্চর্যের ব্যাপার। কারণ একটি বৃদ্ধ ব্যক্তির কাছে কোনো সাহায্য ছাড়াই এত তাড়াতাড়ি ওই ছাদে উঠে পড়া ছিল অসম্ভব। স্যাম ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু ওই ব্যক্তি খুবই রহস্যময়ভাবে তার দিকে চুপচাপ দেখতেই থাকে। এরপর স্যাম সেখান থেকে তার আশ্রমে নিজের তলোয়ারবাজির অভ্যাস করতে চলে যায়। স্যাম ছিল নিজের আশ্রমের সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ, কিন্তু সে নিজের প্রদর্শনে সন্তুষ্ট ছিল না। সে নিজেকে অন্যের থেকে অনেক ভালো ভাবত। এই জন্য তার মধ্যে একটু অহংকারও ছিল। সে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত করার জন্য তলোয়ারবাজির অভ্যাসের ওপর এমন কিছু প্রয়োগ করত, যেগুলো খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। এই সমস্ত কিছু প্রয়োগ করে সে সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ হতে চেয়েছিল, কারণ তলোয়ারবাজের ক্ষেত্রে এমন প্রয়োগ আজ পর্যন্ত কেউই করেনি। কিন্তু ওই অভ্যাসগুলিকে সে পূরণ করতে পারছিল না, আর বারবার সে মাটিতে আছড়ে পড়ছিল। তার গুরুর এই সমস্ত ঝুঁকিপূর্ণ অভ্যাস পাগলামি বলে মনে হচ্ছিল। তিনি তাকে বলতেন যে, তুমি একজন খুবই ভালো যোদ্ধা, কিন্তু তলোয়ারবাজের এই অভ্যাসগুলি করা সম্ভব নয়, কারণ এর জন্য অসাধারণ ক্ষমতা, নির্দিষ্ট টেকনিক এবং নির্ভীকতার দরকার। আর যদি তোমার দ্বারা একটুকুও ভুল হয়ে যায়, তাহলে তুমি খুবই খারাপভাবে আহত হতে পারো, অথবা তোমার জীবনও চলে যেতে পারে। গুরুর এই কথাগুলি স্যামকে খুবই দুঃখী করে তোলে। এই বিশেষ প্রশিক্ষণগুলি করার জন্য তার বিশেষ শিক্ষকের দরকার ছিল, তাই সে সাহায্য চাওয়ার জন্য ওই বৃদ্ধ ব্যক্তির কাছে চলে যায়। স্যাম তাকে জিজ্ঞাসা করে যে, আপনি মুহূর্তের মধ্যেই ওই উঁচু দেওয়ালের ওপর কিভাবে সেদিন উঠে পড়েছিলেন? কারণ আমি নিজেই একজন যোদ্ধা, আর আমি এটা ভালোভাবেই জানি যে কোনো যোদ্ধার ক্ষেত্রে এটা করা সম্ভব নয়। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন যে, এটা বোঝার জন্য এখনো তুমি খুবই দুর্বল, আর তোমাকে অনেক কিছু শেখার দরকার আছে। কিন্তু স্যামের নিজের অভ্যাস ও জ্ঞানের উপর খুবই অহংকার ছিল। এই জন্য সে বলতে থাকে যে, আমি সমস্ত কিছু জানি, আর আপনি আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তখন ওই বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কি সুখী? স্যামের এই প্রশ্নটি খুবই আজব বলে মনে হয়, কিন্তু তবুও সে বলে যে, আমার পিতার কাছে অনেক বেশি ধন সম্পত্তি আছে, আমি পড়াশোনাতেও খুবই ভালো, আর আমার অনেক বন্ধু বান্ধবও আছে, আমি দেখতে অনেক সুন্দর, আর যুবতীরা আমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে। এর জবাবে ওই বৃদ্ধ ব্যক্তি বলেন, যদি তোমার কাছে সমস্ত কিছুই আছে, তাহলে রাত্রিতে তুমি কেন ঘুমাতে পারো না? তুমি কালকেও রাত্রের শেষ প্রহরে আমার কাছে এসেছিলে, আর আজকেও তুমি রাত্রের শেষ প্রহরেই এসেছো। ওই ব্যক্তির রহস্যময় কথা শুনে স্যাম তার তুলনা দুনিয়ার সবথেকে মহান দার্শনিকদের সঙ্গে করতে থাকে, আর তাকে দার্শনিক বাবা বলেও ডাকতে থাকে। এরপর তিনি জিজ্ঞাসা করেন যে, যদি তুমি এই দেশের সবথেকে সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজদের প্রতিযোগিতার অংশীদার না হতে, তাহলে তুমি কি করতে? এই প্রশ্নটি স্যামকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ সে সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ হয়ে ওঠা ছাড়া আর কিছুই ভাবেনি। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি এই প্রশ্নটি কেন জিজ্ঞাসা করলেন? স্যামের মনে হয় যে ওই বৃদ্ধ ব্যক্তি একজন পাগল। এরপর সে সেখান থেকে চলে যায়।
আর তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। প্রত্যেক দিনের মতো সে বন্ধুদের সঙ্গে মজা করে, নেশা করে আর যুবতীদের আকর্ষিত করে তাদের সঙ্গে সময় কাটায়। কিন্তু এই সময় হঠাৎ করে এক মুহূর্তের জন্য ওই দার্শনিক বাবা তার সামনে চলে আসে, যিনি একটি ইশারা করে বলেন যে সে যেন নিজের এই অভ্যাসগুলিকে পরিবর্তন করে। তাই স্যাম ওই দার্শনিক বাবার সঙ্গে দেখা করার জন্য তার কাছে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হওয়ার পর গীতা নামের একটি যুবতী খাবার নিয়ে আসে, যে ওই বৃদ্ধ ব্যক্তির মেয়ে ছিল। এরপর তারা দুইজন খাবার খেতে শুরু করে। স্যাম নিজের মুখের মধ্যে খাবার ভরতেই থাকে আর তাড়াতাড়ি খাবার খেতে থাকে। কিন্তু ওই দার্শনিক বাবা বলেন যে তোমাকে নিজের খাবার খুবই আরামের সঙ্গে, আনন্দের সঙ্গে খাওয়া উচিত। তিনি বলেন যে তোমার মধ্যে অনেক বেশি তাড়াহুড়ো আছে, আর যদি তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করতে চাও তাহলে তোমাকে এখনই নিজের ফালতু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করা, নেশা করা, শারীরিক সম্পর্ক তৈরি করা, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। কিন্তু স্যামের নিজের শিক্ষা ও অভ্যাসের ওপর খুবই অহংকার ছিল। তাই হয়তো দার্শনিক বাবা তাকে কিছুক্ষণের জন্য হাঁটু মুড়ে দাঁড়িয়ে থাকার জন্য বলেন, যেটা দেখে তো খুবই সহজ বলে মনে হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্যামের ধৈর্য জবাব দিয়ে দেয়, আর সে সেখানেই মাটিতে পড়ে যায়। নিজের অহংকার ভেঙে পড়ার এবং নিজেকে অসম্মানিত অনুভব করার পর স্যাম সেখান থেকে চলে যেতে থাকে। তখন ওই দার্শনিক বাবা তাকে বলে যে আত্ম অনুভব আমাদের অনেক নতুন কিছু শিখিয়ে দেয়। আমাদের মধ্যেই সমস্ত কিছুর উত্তর আছে। এই জন্য বাইরে থেকে চিন্তা ভাবনা করা বন্ধ করো এবং নিজের অন্তরে নিজের আত্ম অনুভবের মাধ্যমে তার উত্তর খোঁজার চেষ্টা করো। এরপর তুমি বুঝতে পারবে যে তুমি রাত্রে এই জন্য ঘুমাতে পারো না, কারণ তুমি ভেতর থেকে সম্পূর্ণ খালি, আর তুমি তোমার এই খালি অবস্থার জন্য ভয় পাও। তিনি এটাও বলেন যে একটি যোদ্ধার জন্য শরীর এবং মস্তিষ্ক দুটির ওপরেই নিয়ন্ত্রণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তিনি স্যামকে একটি যোদ্ধার মতো প্রশিক্ষিত করতে রাজি হয়ে যান। পরের দিন স্যাম যখন নিজের আশ্রমের প্রশিক্ষণ শিবিরে যায়, তখন সে এটা জানতে পারে যে তার বন্ধু সবলের হাতে প্রশিক্ষণের সময় খুবই গভীর চোট লেগেছে, আর এখন সবল দেশের সবথেকে বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারটিতে সবলকে প্রশিক্ষিত করা শিক্ষক খুবই চিন্তায় পড়ে যান, কারণ সবল তীরন্দাজে সবথেকে শ্রেষ্ঠ যোদ্ধা ছিল। রাত্রে স্যাম আবার ওই দার্শনিক বাবার কাছে দেখা করতে যায়। ওই সময় ওই দার্শনিক বাবা একটি গরুর গাড়ির চাকাকে ঠিক করছিলেন। তিনি স্যামের থেকে একটি লোহার টুকরো চান। তখন স্যাম জেনে বুঝে ওই লোহার টুকরোটিকে ওই বাবার দিকে একটু জোরে ছুঁড়ে দেয়, কিন্তু ওই বাবা তার দিকে না দেখেই ওই লোহার টুকরোটিকে খুব সহজেই ধরে ফেলেন। স্যাম দ্বিতীয়বার আবার এমনটা করে, কিন্তু এবারেও ওই বাবা না দেখেই সেটাকে ধরে ফেলেন। এরপর ওই দার্শনিক বাবা তাকে বলেন যে আমাদের মনের মধ্যে লাখ লাখ এমন ফালতু বিচার চলতে থাকে, যেগুলো আমাদের লক্ষ্যকে অস্পষ্ট করে আমাদের বিভ্রান্ত করে ফেলে। এরপর তিনি স্যামকে একটি থাপ্পড় মেরে তাকে একটু উত্তেজিত করেন, আর এর বদলে তাকে ঘুষি মারার জন্য বলেন। প্রথমে তো সে শান্ত থাকে, কিন্তু এরপর যখন সে দার্শনিকের উপর হামলা করে, তখন ওই দার্শনিক বাবা তাকে সঙ্গে সঙ্গে মাটিতে আঁচড়ে ফেলে, আর তাকে বলেন যে নিজের লক্ষ্য ছাড়া যা কিছুই তোমার মস্তিষ্কের মধ্যে চলছে, ওই সমস্ত কিছু ফালতু। ওই আবর্জনাকে নিজের মস্তিষ্ক থেকে বের করে ফেলো। এরপর তিনি তাকে পরের দিন সকালে নদীর পুলের ওপর দেখা করার জন্য বলেন। পরের দিন যখন স্যাম নদীর পুলের কাছে পৌঁছায়, তখন ওই দার্শনিক তাকে ধাক্কা দিয়ে ওই পুল থেকে নিচে ফেলে দেয়। স্যাম রেগে ওই দার্শনিক বাবার ওপর চেঁচাতে শুরু করে। তখন দার্শনিক বাবা তাকে বলেন যে যখন তুমি পুল থেকে নিচে পড়ছিলে, তখন তোমার মস্তিষ্ক সম্পূর্ণ খালি ছিল, এখন আবার তার মধ্যে আবর্জনা ভরে গেছে। এখন স্যাম রেগে গিয়ে বলে যে আমার মস্তিষ্কের মধ্যে কোনো আবর্জনা নেই। তখন ওই দার্শনিক স্যামের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ওই সমস্ত কিছু দেখতে থাকে যেগুলো তার মাথার মধ্যে চলছিল। এরপর তিনি বলেন, যদি তুমি নিজের ধ্যান এই সমস্ত ফালতু বিচারের ওপর রাখো, তাহলে তুমি তোমার বর্তমান মুহূর্তকে উপভোগ করতে পারবে না। আর যখন তুমি নিজের সম্পূর্ণ ধ্যান বর্তমানের উপরে রাখবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কি করতে পারো আর কতটা ভালোভাবে করতে পারো। এরপর সবলের চোট লাগার পর ওই তীরন্দাজ শেখানো শিক্ষক সবার পরীক্ষা নিচ্ছিলেন। এই সময় স্যাম ওই দার্শনিক বাবার শেখানো পদ্ধতির মাধ্যমে নিজেকে একাগ্র করতে সফল হয়ে পড়ে, আর সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে তীরন্দাজে অভূতপূর্ব প্রদর্শন করে দেখায়, যেটা হয়তো ওই সবলের থেকেও অনেক ভালো ছিল। সবাই স্যামের এই ধরনের প্রদর্শন দেখে খুবই অবাক হয়ে যায়।
এরপর ওই রাত্রে স্যাম দার্শনিক বাবাকে সমস্ত কথা বলে। সে অনেক খুশি ছিল এবং সে নিজের প্রদর্শনে খুবই প্রভাবিত ছিল, কারণ অন্যান্য খেলোয়াড়েরা তার উপর জ্বলতে শুরু করে। কিন্তু ওই দার্শনিক বাবা তার কথায় কোনো গুরুত্ব দেয় না। তিনি বলেন, তুমি এখনও অতীতেই পড়ে আছো আর তোমার মধ্যে নিজের প্রদর্শনের অহংকারও আছে। এর অর্থ হলো এখনও তুমি কিছুই শেখোনি। এটা বলেই তিনি তাকে ঘরে যাওয়ার জন্য বলেন আর আজ রাত্রে তাকে কোনো কিছু শেখাতে মানা করে দেন। কিন্তু এবার একটি আজব ব্যাপার হয়। স্যাম সন্ধ্যাবেলায় সেখানে একটি জায়গায় লুকিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে আর সকাল হতেই ওই দার্শনিকের পিছু নিতে শুরু করে। দার্শনিক স্যামের আশ্রমের অভ্যাস ময়দানে চলে যায় আর সেখানে গিয়ে একটি উঁচু জায়গায় বসে যায়। এরপর যখন স্যাম তার পাশে গিয়ে বসে তখন সে অনুভব করে যে সে সমস্ত খেলোয়াড়দের মস্তিষ্ককে পড়তে পারছে, তাদের মস্তিষ্কে চলা সমস্ত কথাগুলিকে শুনতে পাচ্ছে। স্যাম আরও বেশি অবাক হয় যখন সে নিজেকেই ওই ময়দানে আসতে দেখছে। এটা দেখে সে নিজের জায়গা থেকে নিচে পড়ে যায়। এরপর সে বুঝতে পারে যে এই সমস্ত কিছু তো তার একটা ভ্রম। না তো সকাল হয়েছিল আর না তো সে ওই দার্শনিকের পিছু নিয়েছিল। এটা তো ওই দার্শনিক বাবার কাজ, যিনি তার মস্তিষ্ক নিয়ে খেলছিলেন। দার্শনিক বাবা তাকে বলেন যে এখনও তো অনেক কিছু শেখা বাকি আছে। কিন্তু স্যাম খুবই ভয় পেয়ে গিয়েছিল। এই ঘটনাটি স্যামের উপর উল্টো প্রভাব ফেলে। তার আত্মবিশ্বাস নিচে নামতে শুরু করে, যেটা তার সঙ্গী যোদ্ধারা অনুভব করতে পারে আর তার শিক্ষকও, কারণ তার প্রদর্শনী খুবই দুর্বল হয়ে পড়েছিল। পরের দিন সে ওই দার্শনিক বাবার ঘরে তার মেয়ে গীতাকে দেখে, যে ওই দার্শনিকের জন্য খাবার নিয়ে এসেছিল। তার মনে হয় যে এই দার্শনিক বাবার পদ্ধতি পালন করে আমি একজন বড় যোদ্ধা হয়ে উঠতে পারবো, কিন্তু আমার সঙ্গে সম্পূর্ণ উল্টো হচ্ছে। এরপর দার্শনিক বাবা স্যামকে দিয়ে ওই সমস্ত কাজকর্ম করায় যেগুলো আজকের আগে সে কখনোই করেনি, যেমন নোংরা আবর্জনা পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, লোকেদের সাহায্য করা। স্যাম এই সমস্ত কিছু তো করছিল, কিন্তু তার এই সব কিছু ফালতু বলে মনে হচ্ছিল। তার প্রদর্শন ভালো হয়ে ওঠার জায়গায় দিন প্রতিদিন খারাপ হয়ে পড়ছিল, কারণ সে ওই দার্শনিকের শিক্ষাকে বুঝতেই পারছিল না। এরপর একদিন বিরক্ত হয়ে সে দার্শনিক বাবার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। সে বলে যে এই নোংরা আবর্জনা পরিষ্কার করে আমি কিভাবে একজন যোদ্ধা হতে পারি। তখন ওই দার্শনিক বাবা বলেন যে আমি তোমাকে যে কোনো অবস্থায় ধ্যান করা শেখাচ্ছিলাম, আর এতে তোমার অহংকার ও খারাপ অভ্যাস কম হয়ে যাবে। কিন্তু স্যামের রাগ বেড়েই চলেছিল। সে বলে যে আপনি প্রথম দিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি খুশি, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি এই পুরনো ঘরের মধ্যে খুশি। আসলে স্যামের এটা মনে হয় যে ওই দার্শনিক জীবনে একজন হেরে যাওয়া ব্যক্তি, যিনি নিজের জীবনে সফল হতে পারেননি, আর তার রহস্যময় কথা শুনে সে ভুল করে তার চক্করে ফেসে গেছে। ওই দার্শনিক বাবা তাকে নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ করতে বলেন, কিন্তু স্যাম তার একটি কথাও শোনার জন্য তৈরি ছিল না। এরপর রেগে সে ওই দার্শনিককে বলে যে আমি নিজের খুশি নিজেই খুঁজে নেব। এরপর সে ওই প্রশিক্ষণ ছেড়ে সেখান থেকে চলে যায়। আফসোসের কথা হলো স্যামকে ওই দার্শনিক বাবা নিঃস্বার্থভাবে অন্যের সেবা করা শেখাচ্ছিলেন, যাতে করে তার অহংকার কম হতে পারত। এরপর স্যাম আবার নিজের পুরনো জীবনকে আপন করে ফেলে, যেমন বন্ধু বান্ধবদের সঙ্গে ফালতু আড্ডা দেওয়া, নেশা করা, মেয়েদেরকে আকর্ষিত করে তাদের সঙ্গে সময় কাটানো, আর অন্যের থেকে শ্রেষ্ঠ দেখানোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু অভ্যাস করা। এরপর একদিন এইভাবেই যখন সে খুবই ভয়ঙ্কর একটি অভ্যাস করছিল, তখন অনেক উঁচু থেকে পড়ার ফলে তার একটি পা খুবই জোরে আঘাত লাগে। এরপর চিকিৎসার পর সে এটা জানতে পারে যে তার ডান পায়ের হাড় শুধুমাত্র ভেঙে পড়েনি, এর বদলে ভেঙে চুরমার হয়ে গেছে, যার মধ্যে আলাদা আলাদা 17টি টুকরো হয়ে গেছে। চিকিৎসক তাকে বলেন যে যদি তুমি নিজের ঠিকভাবে খেয়াল রাখো তাহলে আগামী কয়েক মাসের মধ্যে তুমি চলতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র চলতে। স্যাম এটা বুঝে গিয়েছিল যে এখন তার সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ হয়ে ওঠা অসম্ভব, কারণ এখন তাকে হাঁটাচলা করতেও লাঠির সাহায্য নিতে হতো, আর তার প্রশিক্ষণও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছিল। পা ভাঙার সঙ্গে সঙ্গে তার অহংকারও ভেঙে চুরমার হয়ে যায়। এরপর একদিন গীতা তার সঙ্গে দেখা করে। তার স্যামের প্রতি চিন্তা হয়, কারণ দেশের সবথেকে বড় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার স্বপ্ন তার ভেঙে পড়েছিল। তারা দুজন একে অপরকে খুব ভালোভাবে বুঝতো, আর তারা একে অপরকে পছন্দও করতে শুরু করে। স্যাম নিজের স্বপ্নকে এইভাবে ভেঙে পড়তে দেখতে চায়নি,
এই জন্য সে নিজের শিক্ষকের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে আমি এখন তো এই ছোট ছোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু 10 মাস পর যোদ্ধাদের নির্বাচন করার যে সর্বশেষ প্রতিযোগিতা হবে আমি তার মধ্যে অবশ্যই অংশগ্রহণ করব। যার জন্য ওই প্রতিযোগিতা করানোর সমিতিকে তার আগ্রহপত্রও পাঠিয়ে দেয়। কিন্তু শিক্ষকের তার অবস্থা দেখে মনে হয় যে স্যাম আর কখনোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে গেছে আর এখন তার প্রশিক্ষণও বন্ধ হয়ে গেছে। নিজের স্বপ্নকে ভেঙে পড়তে দেখে স্যাম রেগে আগুন হয়ে যায় আর ঘরে গিয়ে সমস্ত কিছু ভাঙাভাঙি করতে শুরু করে। এই সময়টা ছিল তার জীবনের সবথেকে খারাপ সময়। তার সমস্ত কিছু বরবাদ হয়ে পড়েছিল। এখন তার বেঁচে থাকার আর কোনো মানেই ছিল না। এই জন্য একবার সে নিজের জীবন শেষ করার জন্য একটি উঁচু ইমারতে উঠে পড়ে। সেখান থেকে তার লাফ দেওয়ার আগেই সেখানে আজব একটি জিনিস হয়। সে একজন মানুষের প্রতিচ্ছবি দেখতে পায়। সেটা অন্য আর কেউ নয়, সেটা তার নিজেরই। ওই প্রতিচ্ছবি তার ভয়, তার সন্দেহ এবং তার মধ্যে চলতে থাকা বিভ্রান্তিকে প্রদর্শিত করে। সে আর অন্য কেউ নয়, সে হলো তার মধ্যেই থাকা শয়তান। সে স্যামকে নিচে লাফানোর জন্য উৎসাহিত করছিল। তখন স্যাম বুঝে যায় যে যদি সে তার অন্তরের সমস্ত খারাপ জিনিসগুলিকে শেষ করে ফেলে তাহলে তার মধ্যে শান্তি চলে আসবে। ঠিক তখনই ওই শয়তান আছড়ে পড়ে শেষ হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছু তো তার শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। ওই শয়তান এখনো পর্যন্ত তার ভেতরেই ছিল। সে স্বপ্নের মাধ্যমে নিজের জীবনের সত্যিকে দেখছিল। তাই সে সাহায্য চাওয়ার জন্য আবার ওই দার্শনিকের কাছেই যায়। স্যাম দার্শনিক বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে। তখন ওই দার্শনিক বাবা তাকে বলে যে সমস্ত জিনিসের একটা লক্ষ্য থাকে। এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমাকেই নিজের অন্তর থেকে খুঁজতে হবে। আর যতক্ষণ না তুমি নিজের অন্তর থেকে কোনো সঠিক উত্তর পাচ্ছ ততক্ষণ তুমি ওই গাছের নিচে বসে থাকো। এরপর স্যাম ওই গাছের নিচে বসে বসে ভাবতে শুরু করে। তার কাছে সময় তো অনেক ছিল, কিন্তু সে কি ভাববে সেটাই সে জানতো না। সে বারবার নিজের উত্তর খুঁজে ওই দার্শনিকের সঙ্গে দেখা করত, কিন্তু প্রত্যেকবার ওই দার্শনিক তার উত্তরে সন্তুষ্ট হতো না আর তাকে আবার ফিরিয়ে দিত। এরপর সম্পূর্ণ রাত্রি কেটে যাওয়ার পর সকালে যখন সে একটি বিবাহিত স্বামী স্ত্রীকে দেখে তখন সে তার উত্তর পেয়ে যায় যে আমাদের জীবনের এক একটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই জীবনকে গুরুত্ব দেওয়া উচিত। তার এই উত্তর শুনে দার্শনিক খুবই খুশি হয়। স্যাম নিজের জীবনের মূল্যকে বুঝে গিয়েছিল। এখন ওই উঁচু ইমারত থেকে লাফ দেওয়ার বিচার তার মনের মধ্যে আসবে না। এরপর ওই দার্শনিকের সঙ্গে থাকতে থাকতে সে অনেক নতুন বিচার শিখতে থাকে। দার্শনিক তার মধ্যে আবার নতুন আশা জাগিয়ে তোলে আর নিজের জীবনকে আবার নতুন করে শুরু করার জন্য তাকে তৈরি করে। এরপর স্যাম সন্ধ্যাবেলায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করে এবং অতীতে তার সঙ্গে খারাপ ব্যবহার করায় তার কাছে ক্ষমা চায়। তার বন্ধু স্যামের এই রূপ দেখে সে অবাক হয়ে যায়। ওই দার্শনিক বাবা তার বিচার সম্পূর্ণভাবে বদলে দেয়। এরপর স্যাম ওই দার্শনিক বাবাকে বলে যে সেও একদিন তারই মতো লোকেদের নিঃস্বার্থভাবে সাহায্য করবে। কিন্তু দার্শনিক তাকে তার তলোয়ারবাজির প্রশিক্ষণ আবার শুরু করার জন্য বলেন, কিন্তু স্যাম তাতে রাজি হয় না। সে বলে যে আমার পায়ের হাড় ভেঙে গেছে, আমি এটা আর করতে পারবো না। তখন ওই দার্শনিক বাবা বলেন যে একজন যোদ্ধা কখনোই নিজের জিত ও শ্রেষ্ঠতার চিন্তা করে না। তার যে কাজটা ভালো লাগে সেটাই তাকে করা উচিত, তাতে তার মধ্যে তার জীবনও চলে যাক না কেন। এরপর দার্শনিক বাবা তার অভ্যাসের জন্য তাকে একটি ছোট্ট ময়দানে নিয়ে যায়, যেটাকে সে তখন তৈরি করেছিল যখন স্যাম আঘাত পেয়ে বিছানার মধ্যে শুয়েছিল। নিজের পায়ের হাড় 17 টুকরো হওয়ার পরেও ওই স্যাম সম্পূর্ণ পরিশ্রম করে অভ্যাস করে আর নিজেকে আগামী প্রতিযোগিতার জন্য তৈরি করে। এরপর একদিন যখন সে অভ্যাস করার জন্য নিজের পুরনো আশ্রমে যায় তখন তাকে দেখে তার সঙ্গী যোদ্ধারা এবং তার শিক্ষক অবাক হয়ে যায়। কিন্তু স্যামের সমস্যা তো তখন তৈরি হয় যখন তার শিক্ষক তাকে একটি চিঠি দেয়। সেখানে লেখা ছিল যে প্রতিযোগিতা আয়োজন করা সমিতি স্যামের আবেদনপত্র খারিজ করে দিয়েছে। ওই সমিতি স্যামের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে আর তারা স্যামের শিক্ষকের সঙ্গেও কথা বলেছে, কিন্তু শিক্ষকেরা স্যামের ঝুঁকিপূর্ণ অভ্যাসের ব্যাপারে দেখেছিলেন। তাদের মনে হয় যে স্যাম এই প্রতিযোগিতায় জেতার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে, যার ফলে একদিন সে নিজেকেই মেরে ফেলবে। এই জন্য তিনি স্যামের সমর্থন করেননি। তাই নিজের লক্ষ্যের এতটা কাছে এসে আবার তার স্বপ্ন ভেঙে যায়। তখন ওই দার্শনিক বাবা তাকে বলে
যে কোনো অসহমতি পত্রই তোমাকে বাধা দিতে পারবে না। তুমি সেটাই করতে থাকো যেটা তোমার ভালো লাগছে। কিন্তু স্যাম বলে, আমার লক্ষ্য শুধুমাত্র অভ্যাস করা নয়, আমার লক্ষ্য হলো দেশের সবথেকে বড় প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতা। তখন দার্শনিক বলেন যে স্বর্ণ পদক জেতা হলো শুধুমাত্র একটি লোভ। যদি তুমি সেটা পেয়েও যাও তাহলে কি হবে? যতক্ষণ না তুমি ভেতর থেকে খুশি হচ্ছ ততক্ষণ কোনো বাইরের জিনিস তোমাকে খুশি দিতে পারে না। দার্শনিক তাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করার জন্য বলেন, কিন্তু স্যাম খুবই বিরক্ত ছিল। সে রেগে গিয়ে দার্শনিককে বলে যে আমি সমস্ত কিছু ছেড়ে দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আপনি আমাকে আবার প্রশিক্ষণ নেওয়ার জন্য বললেন। সে খুবই হতাশ হয়ে পড়েছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে নিজের অন্তরের জবাব খোঁজার জন্য আবার ওই গাছের নিচে গিয়ে বসে পড়ে। দার্শনিক তার এই অবস্থাকে দেখে পরের দিন সকালে তাকে একটি পাহাড়ের ওপরে যাওয়ার জন্য বলেন, যেখানে বিশেষ কিছু একটা আছে। এরপর পরের দিন সকালে সম্পূর্ণভাবে ক্লান্ত করে দেওয়া একটা দীর্ঘ সফর পার হয়ে যখন সে পাহাড়ের ওই উঁচুতে পৌঁছায়, তখন শ্যাম ওই দার্শনিক বাবাকে জিজ্ঞাসা করে যে বলুন, আমাকে কি দেখাতে চাইছিলেন? এই পাহাড়, এই দৃশ্য, নাকি অন্য কিছু? তখন ওই দার্শনিক তার পায়ের কাছে পড়ে থাকা একটি পাথরের দিকে ইশারা করে বলেন যে আমি তোমাকে এই পাথরটি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। এটা শুনে শ্যাম খুবই হতাশ হয়ে পড়ে। সে বলে যে সারা দিনের এই দীর্ঘ সফর অতিক্রম করে আমরা এখানে এই সাধারণ পাথরটিকে দেখতে এসেছি। এরপর সে অনুভব করে যে দার্শনিক বাবা অবশ্যই তাকে কিছু বোঝাতে চান। একটু পর সে বুঝে যায় যে যতক্ষণ সে নিজের লক্ষ্যের ব্যাপারে জানতো না ততক্ষণ সে তার যাত্রার আনন্দ উপভোগ করছিল আর সে খুশি ছিল। কিন্তু যখনই সে নিজের লক্ষ্যে পৌঁছে গেল তখনই তার খুশি শেষ হয়ে গেল। কারণ যে খুশি, যে আনন্দ সফরের মধ্যে আছে, ওই খুশি ওই লক্ষ্যকে অর্জন করার মধ্যে নেই। সে এটাও বুঝে গিয়েছিল যে তার লক্ষ্য অর্জন করার স্বপ্ন এই পাথরের মতোই, যেটাকে অর্জন করাতে বা না করাতে কোনো কিছুই এসে যায় না। কারণ আসল খুশি তো সফরের মধ্যে আছে। আর এরপর সে নিজের সফরের আনন্দ উপভোগ করতে করতে হার জিতের কোনো কিছু চিন্তা না করে ময়দানে অভ্যাস করতে শুরু করে। তার অভূতপূর্ব প্রদর্শন দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তার শিক্ষক তাকে সর্বশেষ নির্বাচন প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। শ্যাম নিজের সঙ্গে ওই দার্শনিক বাবাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যখন সে ওই পুরনো ঘরটির কাছে পৌঁছায় তখন সে জানতে পারে যে ওই দার্শনিক বাবা সারা জীবনের মতো চলে গেছেন। হয়তো ওই দার্শনিক তার কাজ সম্পূর্ণ করে ফেলেছিলেন। এরপর সর্বশেষ নির্বাচিত প্রতিযোগিতায় শ্যাম তার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন দেখায়। তখন তার মস্তিষ্কের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তার মধ্যে এই প্রতিযোগিতা জেতার বা হারার কোনো রকম ভয় বা লোভ ছিল না। সে তো শুধুমাত্র ওই মুহূর্তকে উপভোগ করছিল। এত বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও তার এমন শ্রেষ্ঠ প্রদর্শন দেখে সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। এরপর শ্যাম সর্বশেষ প্রতিযোগিতায় দেশের সবথেকে শ্রেষ্ঠ যোদ্ধার শিরোপা জিতে নেয়। আর এরপর সে গীতাকে বিবাহ করে নেয়। তো বন্ধুরা, যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।